আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, অনেক ক্ষমতাধর একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ, অবশ্যই বিএনপির। হঠাৎ করে তার সঙ্গে আমার কথা হলো, অনেক সিনিয়র একজন নেতা। তো তিনি কথা প্রসঙ্গে বললেন যে, রনি ভাই, আপনি তো অনেক বিষয় বিশ্লেষণ করেন। আপনি কি জানেন যে শেখ হাসিনার পদত্যাগ পত্রটি এখন আসলে কোথায় আছে? তা আমি বললাম যে, ভাই আমি তো জানি না। তো আপনার হঠাৎ করে এটা মনে হলো কেন? তো বলল যে, ভাই আসলে সেই পাকিস্তান জমানা থেকেই তো রাজনীতি করি। রাজনীতির অঙ্গনে কোনো অমীমাংসিত বিষয় মানে কখনোই মীমাংসা করা যায় না, এবং কোনো বিষয় ধামাচাপা দেওয়ার চেষ্টা করে সেগুলো হজম করা যায় না। তো সেক্ষেত্রে বর্তমান রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু, তিনি যে বিতর্কটি উত্থাপন করেছেন সেটি হলো, তার কাছে শেখ হাসিনার পদত্যাগপত্র নেই, যেটি মানবজমিন সম্পাদক জনাব মতিউর রহমান, তার সঙ্গে যখন রাষ্ট্রপতির একটা ব্যক্তিগত সাক্ষাৎ হলো, তার প্রেক্ষিতে মানবজমিনে রাষ্ট্রপতিকে নিয়ে যে মানে প্রতিবেদন প্রকাশ করেছিল মানবজমিন, ওখানে আরো অনেক কথাবার্তাগুলোর মধ্যে এই কথাটা রীতিমতো ভাইরাল হয়ে পড়েছিল যে শেখ হাসিনার পদত্যাগপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না, বা রাষ্ট্রপতির কাছে যে ফাইল, সেই ফাইলের মধ্যে নেই। এখন আমরা যেটা জানি সেটা হলো, শেখ হাসিনা পদত্যাগপত্র দিয়েছেন বা তিনি পদত্যাগ করেছেন, এবং শেখ হাসিনা প্রথম দিকে এটা অস্বীকারও করেননি। তিনি একবার দুইবার বলেছেন যে তিনি পদত্যাগ করেননি, কিন্তু আবার একই মুখে তিনি বলেছেন যে হ্যাঁ, দেশের স্বার্থে তিনি পদত্যাগ করেছেন। কিন্তু সমস্যা হলো যে তার এই কথা, পদত্যাগ করেছেন বা করেননি, এটি একটা কৌশল হতে পারে, কিন্তু বাস্তবতা হলো যে তার তো একটা পদত্যাগের পত্র থাকতে হবে, এবং সেটি কার কাছে আছে, কিভাবে আছে, বা সেটি কি গায়েব করে দেওয়া হয়েছে, বা যার মাধ্যমে এটি পাঠানো হয়েছিল। এর কারণ হলো যে সময়টিতে তিনি পদত্যাগ করেছিলেন, ধরে নেওয়া হয় সেটি হয়তো আগস্ট মাসের 5 তারিখে, তিনি প্লেনে ওঠার হয়তো কিছুক্ষণ আগে। এখন প্লেনে ওঠার কিছুক্ষণ আগে তিনি যদি পদত্যাগ করে থাকেন, সেই পদত্যাগপত্রটি স্ক্যান করে ফ্যাক্সে পাঠানো বা সেগুলো হাতে করে নিয়ে সেনা সদরে সেনাপ্রধানের কাছে অথবা রাষ্ট্রপতির কাছে পৌঁছানোর মতো কোনো অবস্থা ছিল না। তিনি সেই পদত্যাগপত্র ধরুন মিস্টার এক্সের কাছে দিয়েছেন। মিস্টার এক্স তখন দেখা গেল সেটা পকেটে করে তিনি গণভবনের ওয়াল টপকিয়ে পালিয়েছেন, লুঙ্গি পরে, পোশাক-আশাক রেখে। তো পালানোর পরে এখন সেটা নিয়ে তিনি কার কাছে যাবেন? তিনি যেহেতু শেখ হাসিনা একদম কাছাকাছি ছিলেন, হয়তো আমি এটা ধারণা করছি এক্স, ওয়াই, জেড, এনিবডি। পদত্যাগপত্র তো তিনি বঙ্গভবনে এসে করেননি। পদত্যাগপত্র তিনি সেনা সদরে জেনারেল ওয়াকারুজ্জামানের কাছে গিয়ে করেননি। অথবা জেনারেল ওয়াকারুজ্জামান যখন পাশে দাঁড়ানো ছিলেন, তিনি পদত্যাগপত্র স্বাক্ষর করে ওয়াকারুজ্জামানের হাতে দেননি। কাজে এই ঘটনাটা কখন ঘটেছে সেটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেটি কি 24 তারিখে হয়েছে আগস্ট মাসে, নাকি 25 তারিখে হয়েছে? 2 নম্বর হলো যে এই যে পদত্যাগপত্রটি ম্যানুয়াল একটা পদত্যাগপত্র টাইপ হয়েছে, স্বাক্ষর হয়েছে, সেটি কেন ফাইলের মধ্যে গেল না, বা ফাইলের মধ্যে কেন খুঁজে পাওয়া গেল না? বা ধরুন সেটি শেখ হাসিনা দিয়েছে, সেটা ক্যান্টনমেন্টে গিয়েছে, সেটা বঙ্গভবনে গিয়েছে, এখন বঙ্গভবনের ফাইলের মধ্যে সেটা রাষ্ট্রপতি দেখছেন না, এবং সেইটা পদত্যাগপত্র অ্যাকসেপ্টেড, রাষ্ট্রপতির যে অ্যাকসেপ্টেন্স, এই ধরনের কোনো ডকুমেন্ট নেই বলে রাষ্ট্রপতি বলেছেন। এই গেল একটা সমস্যা। দ্বিতীয় যে সমস্যা, সেই সমস্যাটা হলো যে সরকার গঠিত হলো, সেখানে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিদের যে যৌথ বেঞ্চ, একত্রে তারা এই 106 অধ্যাদেশ নিয়ে
আলোচনা করেছে, তারা রায় দিয়েছে। রায়টা কোথায় দিয়েছে, কয় তারিখে দিয়েছে? 8 তারিখে যদি মানে এই শপথ নিয়ে থাকেন ডক্টর মোহাম্মদ ইউনূস, কাজে এটা 6 তারিখে হয়েছে বা 7 তারিখে হয়েছে। 6 তারিখ বা 7 তারিখে সেই অ্যাটর্নি জেনারেল তড়িঘড়ি করে নিয়োগ লাভ করেছেন, কিন্তু ওই দিন তো কোনো কোর্ট বসেননি। কোর্টের কোনো কার্যতালিকায় এই ধরনের কিছু আছে? 2 নম্বর হলো যে প্রধান বিচারপতি তখন ক্যান্টনমেন্টে ছিলেন, অন্যান্য যারা বিচারপতি রয়েছেন অ্যাপিলেট ডিভিশনে তারাও সেই ক্যান্টনমেন্টে ছিলেন। কাজেই এখানে তো মানে একটা বেঞ্চ বসবে, সেটা যদি ভার্চুয়ালিও বসে, ক্যান্টনমেন্টে বসে ভার্চুয়ালি কোনো একটা কোর্ট যদি বসে, সেটারও একটা ম্যানুয়াল, একটা ডকুমেন্টেশন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার অফিসে থাকবে, বেঞ্চে থাকবে, এবং এই শুনানিগুলো যে হবে সেই শুনানিগুলোর একটা অডিও এবং ভিডিও রেকর্ড দুটোই থাকবে। যেমন ধরুন ক্যান্টনমেন্টে বসে স্কাইপিতে প্রধান বিচারপতি প্রেসাইড ওভার করছে, সেখানে অন্যান্য অ্যাপিলেট ডিভিশনের যারা সেনা সদরে ছিলেন তারা অংশগ্রহণ করেছেন, আর যারা হাইকোর্টের বেঞ্চের যারা থাকেন, মানে ধরুন 3 জন বা 6 জন বিচারক, তার মধ্যে 3 জন ক্যান্টনমেন্টে ছিলেন, বাকি 3 জন হয়তো সশরীরে উপস্থিত ছিলেন। এর মধ্যে যেটাকে বলা হয় একটা হলো বার আর একটা বেঞ্চ, আর বারে যে সকল আইনজীবী এই শুনানিতে অংশগ্রহণ করেছেন এগুলোর তো একটা ডকুমেন্ট থাকবে, ইন রিটেন, ভিডিও, সব কিছুই। সেগুলো কি আছে আপনার কাছে? যদি থাকে, এখনো পর্যন্ত সেগুলো আমরা কেউ দেখিনি, এর কোনো ডকুমেন্টও কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে গেল পদত্যাগপত্র, দ্বিতীয়ত হলো 106 অনুচ্ছেদ অনুযায়ী আলাপ আলোচনা। দেন যেটা ফরহাদ মাজাহারা বলে আসছিলেন যে অবিলম্বে একটি বিপ্লবী সরকার গঠন করা হোক। সেই বিপ্লবী সরকার গঠন করার কোনো প্রক্রিয়া, কোনো ডিক্লারেশন, কোনো কাগজপত্র, কোনো কিছুই হয়নি। সংবিধান অনুযায়ী জনাব চুপ্পু সাহেব এই উপদেষ্টা মণ্ডলীর তিনি শপথ পড়িয়েছেন, আর সেই যে সংবিধান অনুযায়ী তিনি যে শপথ পাঠ করিয়েছেন, এটি বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টের সেই 106 ধারার যে রেফারেন্স, সেই রেফারেন্স অনুযায়ী। আর 106 ধারার যে রেফারেন্স, সেই রেফারেন্সটা তখনই আসে যখন একটা শূন্যতা তৈরি হয়। সেই শূন্যতা তৈরির জন্য বলা হচ্ছে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে। কিন্তু ঘটনাটা যদি এরকম না হয়, যদি অন্যভাবে হতো যে ঠিক আছে প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন, মানে এটা ডক্ট্রিন অফ নেসেসিটি 106তে, সেই ডক্ট্রিন অফ নেসেসিটিতে পদত্যাগ করার ফলে যে ডকুমেন্টেশনটা হয় সেটা একরকম। আর যদি বলতো যে না, তিনি অন এক্সাইল পালিয়ে গেছেন এবং সেই তার পালানোর পরে তিনি কাগজপত্র কোনো কিছু স্বাক্ষর করে যান নাই, কোনো কিছু বলে যান নাই, দায়িত্ব হস্তান্তর করে যান নাই, অতএব দেশ অচল, এখন আমাদের একটা নতুন সরকার লাগবে, ইন্টারিম সরকার লাগবে, সেটার প্রেক্ষিতে 106 ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট যদি একটা রুলিং দেয় সেটা একরকম হতো। কিন্তু এটা তো তা হয়নি। এখানে পালানোটা দেখানো হয়নি, দেখানো হয়েছে যে তিনি পদত্যাগ করেছেন। তাহলে তিনি যদি পদত্যাগ করেন তাহলে কোথায় তিনি? 2 নম্বর হলো তিনি যদি পদত্যাগ করেন, সঙ্গতির কারণেই তার জায়গাটাতে এখানে রাষ্ট্রপতি, স্পিকার, এই যে পদগুলো আছে, স্পিকারকে সেখানে পদত্যাগ করানো হলো, বলা হলো স্পিকারও পদত্যাগ করেছেন। পরে পুরো জিনিসটি যখন স্পিকার পদত্যাগ করলো, সেখানে ডেপুটি স্পিকার এসে যায়। তো ডেপুটি স্পিকার তিনিও কি পদত্যাগ করেছেন? সব মিলিয়ে সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, ক্যাবিনেটের মন্ত্রী, ক্যাবিনেটের সেই যে প্রধানমন্ত্রী এবং সংসদের যে পুরো মেম্বার অফ পার্লামেন্টের যে হাউস, সব মিলিয়ে একটা যে ধোঁয়াশা তৈরি হয়েছে এবং সেখানে যে অনিয়ম, সেখানে যে সন্দেহ, সেটা যে অবিশ্বাস, এই পুরো জিনিসগুলোকে কোনো অবস্থাতেই ধামাচাপা দেওয়া যাচ্ছে না, ছাই চাপা দেওয়া যাচ্ছে না। আমি যে বিএনপির শীর্ষ নেতার কথা বললাম, তিনি বলছিলেন যে আমার ওই অভিজ্ঞতা বলছে যে এখন যেভাবে সংবিধান আছে এবং গত 2 বছর ধরে যেভাবে সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করার কথা বলা হচ্ছে,
ইলেকশন হয়েছে সংবিধান অনুযায়ী, ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ নিয়েছেন সংবিধান অনুযায়ী, তারেক রহমান সাহেব শপথ নিয়েছেন সংবিধান অনুযায়ী, সংবিধান সমুন্নত রাখার স্বার্থে, এবং এখনো পর্যন্ত সংবিধানের যে ধারাগুলো রয়েছে সেগুলো এখনো পর্যন্ত অ্যামেন্ডমেন্ট করা হয়নি। কাজেই শেখ হাসিনাকে উচ্ছেদ, সরকার বিরোধী যে কোনো তৎপরতা, সংবিধান অবমাননা করা, এগুলো করলে যে সকল বিধান, শাস্তির বিধান এই সংসদ, মানে বর্তমান সংসদ, তারা লিগ্যাল প্রসিডিউরে সংবিধানে সন্নিবেশিত করেছে, সেগুলোর কি হবে আগামী দিনগুলোতে? সেটা কি করে নিষ্পত্তি হবে? সেটা কি করে ধামাচাপা দেওয়া যাবে? এবং সেটা নিয়ে যখন আবার টান দেয়া হবে, সেই টানে কে কে জড়াবেন, কে কে রক্ষা পাবেন, সেটা কিভাবে সামাল দেওয়া যাবে? মূল ব্যাপার হলো যে রাজনীতি তো এই দিন নয়। আজ 17 বছর ধরে আওয়ামী লীগ যে চেষ্টা করেছে বিএনপির বিরুদ্ধে, 17 ঘন্টা লাগেনি এই জিনিসগুলো শেষ করে দিতে। যারা 21 আগস্টের গ্রেনেড হামলায় ফাঁসিতে যাদের মৃত্যু হবে, 10টা অস্ত্র চোরাচালান মামলায় যারা ফাঁসিতে ঝুলবেন, যুদ্ধাপরাধীদের বিচারে যাদের জন্য ফাঁসির কাষ্ঠ রেডি করা ছিল, শুধু গলায় রশিটা পরানো হবে, সেই সমস্ত মানুষ এখন মন্ত্রী, এমপি, ক্ষমতাধর ব্যক্তি এবং দেশ চালাচ্ছে। তো এই যদি হয় এখনকার অবস্থা, তাহলে আগামী 17 বছর পরে বা 15 বছর পরে কি হতে পারে বাংলাদেশে? এটা নিয়েই কিন্তু সেই যে বিএনপির যারা শীর্ষ নেতার কথা বললাম, তিনি আলোচনা করছিলেন যে এই বিষয়গুলো কি আপনার কি মনে হয় না যে জনমত তৈরি করা দরকার, এই বিষয়গুলোর আইনগত একটা নিষ্পত্তি করা দরকার, এগুলো ধামাচাপা দেওয়া প্রয়োজন পড়বে না, এগুলো ধামাচাপা দেওয়ার দরকার নাই, এগুলোকে মোকাবেলা করতে হবে। যা হয়েছে এটাকে অবশ্যই একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কে নিয়ে আসতে হবে। আর যদি সেটা না করা হয়, তাহলে আগামী দিনগুলোতে এই টোটাল প্রক্রিয়ার সাথে একদিকে আওয়ামী লীগ আর অন্যদিকে আওয়ামী লীগের বিরুদ্ধে যত রাজনৈতিক শক্তি আছে তারা বিপদের মধ্যে পড়বে। 1 2 নম্বর হলো যে ঘটনাগুলো ঘটেছে, এখানে যদি হুট করে তৃতীয় পক্ষ ঢুকে যায়, তৃতীয় পক্ষ ঢুকে গিয়ে যদি আওয়ামী লীগকে ফাঁসানোর চেষ্টা করে, বিএনপিকে ফাঁসানোর চেষ্টা করে, জামাতকে ফাঁসানোর চেষ্টা করে, এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফাঁসানোর চেষ্টা করে, ইটস এ ম্যাটার অফ 1-2, একটা তুড়ি দিলেই সেটা হয়ে যাবে। আর সেক্ষেত্রে কি হবে? পুরো রাজনীতির অঙ্গন ফাঁকা, পুরো মাঠ ফাঁকা, কেউ কোনো একটু শব্দ করার মতো অবস্থা থাকবে না। 1954 থেকে 1958 সন পর্যন্ত, এই প্রায় 4 বছর, পুরো পাকিস্তানে আইয়ুব খানের জন্য একটা ক্ষেত্র তৈরি করা হয়েছিল। এমনভাবে রাজনীতিবিদদেরকে পচানো হয়েছিল, এমনভাবে রাজনীতিবিদদেরকে একে অপরের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া হয়েছিল। রাজনীতি যেটা শক্তি, রাজনীতির যেটা সম্মান আছে, মর্যাদা আছে, এটা 1957 সনে একেবারে শূন্যতে পৌঁছে গিয়েছিল। ফলে যেদিন মার্শাল ল জারি হয়েছিল, সেদিন সারা পাকিস্তানে খুশির বন্যা বয়ে গিয়েছিল। আইয়ুব খানকে বলা হতো পাকিস্তানের ত্রাণকর্তা, ফাদার অব দ্য পাকিস্তানি ন্যাশনালিজম। এই ছিল বাস্তবতা। একই ঘটনা মিশরের সিসি করেছেন। আন্দোলন হয়েছে হোসনি মুবারকের পরে, সিসির আগে মুসলিম ব্রাদারহুড ক্ষমতায় এসেছে। এইভাবে সবকিছু হাওয়ায় ছেড়ে দিয়ে আবার সেই তাহরিক স্কোয়ার সেটাকে উত্তপ্ত করে দিয়ে পুরো যে রাজনৈতিক শক্তিটি গ্রো করেছিল গত 30-40 বছরে মিশরে, সেটি এখন শূন্যতে পৌঁছে দেওয়া হয়েছে। সিসির বিরুদ্ধে একটা টু শব্দ করবে এরকম কোনো রাজনৈতিক শক্তি এখন মিশরে নেই। তো এইভাবে মানে যারা সুযোগ খুঁজে রাজনৈতিক দলকে, এই যে আমরা -2, -3, -4, মানে এখন যা কিছু হচ্ছে এখন আর -2তে নেই, এটা -3, -4 এর মধ্যে চলে গেছে। আর এই -4 এর মধ্যে পুরো রাজনৈতিক অঙ্গনকে
ফাঁকা করে দেওয়ার জন্য যে হাতিয়ারগুলো দরকার, যে বিষয়গুলো দরকার, ভয় দেখানোর জন্য যে উপকরণগুলো দরকার, সেটা যারা রাজনীতির প্রতিপক্ষ, যারা গণতন্ত্রের প্রতিপক্ষ, যারা রাজনীতির একটা ট্রানজিশন আছে, সেই ট্রানজিশনটা তারা চান না, তাদের হাতে এই মুহূর্তে অনেকগুলো মারণাস্ত্র তাদের হাতে চলে এসছে। তার মধ্যে এই যে শেখ হাসিনার যে পদত্যাগপত্র, সেটাও কিন্তু অন্যতম। আশা করি সরকার গুরুত্ব সহকারে বিষয়টি বিবেচনা করবেন, দেখবেন, ভাববেন এবং এই বিষয়গুলো যাতে মানে ড্রামাটিক্যালি নয়, এই বিষয়গুলো যাতে গ্রামাটিক্যালি মানে নাটকীয়ভাবে নয়, ব্যাকরণগতভাবে এই বিষয়গুলো যেন নিষ্পত্তি হয়, যাতে করে আগামী দিনগুলো এই জাতির কপালে আরও যেন কোনো নতুন দুর্ভোগ না আসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।